ঝেড়বিওর আমরা জিওগ্রাফি দেখছি, জিওগ্রাফিতে ইনফরমেশন যেগুলো দরকার রয়েছে টেট পরীক্ষার জন্য বা STGT পরীক্ষার জন্য সেগুলো আমরা দেখছি। তো আজকে আমরা দেখে নেব ফিজিক্যাল জিওগ্রাফি অফ ইন্ডিয়া। তো ফিজিক্যাল জিওগ্রাফি অফ ইন্ডিয়া থেকে বেসিক যে জিনিসগুলো অবশ্যই আপনাকে জানতে হবে সেটা আমরা আজকে আলোচনা করব। এবং আজকের আলোচ্য বিষয়টা আমরা নিয়েছি RRB NTPC বই থেকে। এডিহান্ট পাবলিশারের একটা বই ছিল, সেটা হচ্ছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পরীক্ষার জন্য একটা বই, খুবই গুরুত্বপূর্ণ। সেখানে জিওগ্রাফির টপিকগুলো ভালোভাবে দেওয়া রয়েছে, তো সেগুলো আমরা দেখে নিচ্ছি। তো প্রথমেই যেটা দেখতে হবে, ইন্ডিয়া ইজ দ্য 7th লার্জেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, কভারিং অ্যান এরিয়া অফ 32,87,590 স্কোয়ার কিলোমিটার, হুইচ ইজ 2.42% অফ ওয়ার্ল্ডস টোটাল সারফেস এরিয়া। তো আয়তনের দিক থেকে ভারত হচ্ছে পৃথিবীর 7ম বৃহত্তম দেশ। তার ক্ষেত্রফল হচ্ছে 32,87,590 বর্গ কিলোমিটার এবং পৃথিবীর আয়তনের 2.42% ভারতবর্ষের দখলে রয়েছে। পৃথিবীর আয়তনের কত শতাংশ ভারতের? 2.42% ভারতের আয়তন। এবং পপুলেশনের দিক দিয়ে তখন ধরা 2011 সেন্সাস অনুযায়ী সেটা ধরা হয়েছিল 121 কোটি জনসংখ্যা, যেটা হচ্ছে 17.44% পৃথিবীর জনসংখ্যার। তো সেই ইনফরমেশনটা এখন চেঞ্জ হয়ে গেছে এবং তখন ছিল ভারত ছিল পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জনবহুল দেশ। আর রিসেন্ট একটা সার্ভেতে দেখা গেল যে ভারত হচ্ছে পৃথিবীর প্রথম জনবহুল দেশ। আগে ছিল চীনের জনসংখ্যা সবচেয়ে বেশি, এবার দেখা গেছে ভারতের জনসংখ্যা সবচেয়ে বেশি হয়ে গেছে। তো সেই আপডেটেড ইনফরমেশনটা নিতে হবে। আপডেটেড ইনফরমেশন বইয়ে ছাপা হলে সেটা নিতে হবে, সেটা গুগল করে আপনি দেখে নিতে পারেন। তো জনসংখ্যার যে ইনফরমেশনটা রয়েছে সেখানে সেটা এখন চেঞ্জ হয়ে গেছে। যদিও 2011 পরে আর কোনো সার্ভে হয়নি, 2021 সার্ভে হয়নি, তো পরীক্ষার সময় হয়তো সেই ইনফরমেশন 2011 সার্ভের ইনফরমেশনটা নেওয়া হতে পারে, আদারওয়াইজ নতুন ইনফরমেশনটাও নেওয়া হতে পারে। তো নতুন ইনফরমেশনটাও দেখে নেবেন সেটা। তারপর যেটা দরকার হচ্ছে অক্ষাংশ দ্রাঘিমাংশ। পৃথিবী 8.4 উত্তর অক্ষাংশ থেকে 36.6 উত্তর অক্ষাংশের মধ্যে অবস্থিত এবং দ্রাঘিমাংশ হচ্ছে 68.7 পূর্ব দ্রাঘিমা থেকে 97.25 পূর্ব দ্রাঘিমার মধ্যে রয়েছে। তো পৃথিবী নিরক্ষরেখার উত্তরে এবং পূর্ব দ্রাঘিমার মধ্যে রয়েছে। উত্তর দক্ষিণে পৃথিবীর কতটুকু মাপ করবেন, আমি বারবার পৃথিবী বলছি, সেটা ভারত হবে। ভারতবর্ষ 8.4 ডিগ্রি নর্থ থেকে 37.6 ডিগ্রি নর্থ অক্ষাংশে এবং 68.7 পূর্ব থেকে 97.25 পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে রয়েছে। উত্তর দক্ষিণে ভারতের দৈর্ঘ্য হচ্ছে 3214 কিলোমিটার এবং পূর্ব পশ্চিমে ভারতের দৈর্ঘ্য হচ্ছে 2933 কিলোমিটার। ভারতের মোট স্থল সীমা রয়েছে 15,200 কিলোমিটার এবং উপকূলীয় সীমা রয়েছে 7,516 কিলোমিটার। বর্তমানে রাজ্য রয়েছে 29টা, সেটা আপডেট হবে কারণ জম্মু কাশ্মীর আগে রাজ্য ছিল, এখন সেটা কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে গেছে। ইউনিয়ন টেরিটরি রয়েছিল 60টা, সেটাও আপডেট হবে। তো আপডেটেড ইনফরমেশনগুলো সেখান থেকে নিতে হবে। তো কোন রাজ্যের সবচেয়ে জলসীমা বেশি? সেটা হচ্ছে গুজরাটের কোস্টলাইন বা উপকূলীয় সীমা সবচেয়ে বেশি। ভারতের প্রতিবেশী দেশ কয়টা রয়েছে? ভারতের প্রতিবেশী দেশ 7টা রয়েছে: পাকিস্তান, আফগানিস্তান, চীন, নেপাল, ভুটান, বাংলাদেশ এবং মায়ানমার। ভারতের একটি ভলকানো বা সক্রিয় আগ্নেয়গিরি কোথায় রয়েছে? ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ভ্যারেন আইল্যান্ডে। ভারতের দক্ষিণতম স্থলবিন্দুর নাম কি? ভারতের দক্ষিণতম স্থলবিন্দুর নাম হচ্ছে ইন্দিরা পয়েন্ট অথবা পিগমালিয়ন পয়েন্ট, যেটা গ্রেট নিকোবরে রয়েছে। ভারতের মূল ভূখণ্ডের একেবারে দক্ষিণতম স্থানটা কি? যেমন ইন্দিরা পয়েন্ট যেটা, সেটা রয়েছে নিকোবর দ্বীপপুঞ্জে, যেটাকে দক্ষিণতম স্থলবিন্দু ধরা হচ্ছে। কিন্তু যদি আমরা মূল ভূখণ্ডে দেখি, সেটা তো হচ্ছে দ্বীপ, মূল ভূখণ্ডে যদি দেখি তাহলে একেবারে দক্ষিণে রয়েছে কন্যাকুমারী। ভারতের সর্ব উত্তরতম পয়েন্ট কি?
একেবারে উত্তর দিকে যেটা রয়েছে সর্বোত্তর সেটা হচ্ছে ইন্দিরা কলোনি। পশ্চিম দিকে একেবারে রয়েছে ওয়েস্ট অফ গৌরমতি ইন গুজরাটের গৌরমতি, এবং সর্বপূর্বে যেটা রয়েছে সেটা হচ্ছে অরুণাচল প্রদেশের কিভিতু। তো ভারতের সীমানা উত্তর দক্ষিণে কি? উত্তর দক্ষিণে হচ্ছে ইন্দিরা কলোনি থেকে কন্যাকুমারী, আর পূর্ব পশ্চিমে হচ্ছে অরুণাচল প্রদেশের কিভিতু থেকে গুজরাটের গৌরমতি। তো ভারতবর্ষ কোন দেশের সঙ্গে সবচেয়ে বেশি বর্ডার শেয়ার করেছে, সীমানা শেয়ার করেছে? সেটা হচ্ছে বাংলাদেশের সঙ্গে। খুব সম্ভবত 856 কিলোমিটার বর্ডার রয়েছে বাংলাদেশের সঙ্গে। এবার যে বর্ডারের ব্যাপারে আমরা দেখি, পাকিস্তানের সঙ্গে ভারতের বর্ডার কয়টা রাজ্যে রয়েছে? পাকিস্তানের সঙ্গে রয়েছে 4টা রাজ্যে। সবচেয়ে কম বর্ডার রয়েছে আফগানিস্তানের সঙ্গে। আফগানিস্তানের সঙ্গে রয়েছে শুধু জম্মু কাশ্মীরের পিওকে, বিশেষ করে আফগানিস্তানের সঙ্গে একটা রাজ্যের বর্ডার রয়েছে। তারপর পাকিস্তান, ভুটান, মায়ানমার, তাদের সঙ্গে 4টা রাজ্যের বর্ডার রয়েছে। বাংলাদেশ, নেপাল, চীন, এগুলোর সঙ্গে 5টা রাজ্যের বর্ডার রয়েছে। তো পাকিস্তানের সঙ্গে কোন 4টা রাজ্যের বর্ডার রয়েছে? গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, জম্মু কাশ্মীর। আফগানিস্তানের সঙ্গে শুধু জম্মু কাশ্মীর। ভুটানের সঙ্গে সিকিম, ওয়েস্ট বেঙ্গল, আসাম এন্ড অরুণাচল প্রদেশ। মায়ানমারের সঙ্গে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম। বাংলাদেশের সঙ্গে ওয়েস্ট বেঙ্গল, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। নেপালের সঙ্গে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, বিহার, ওয়েস্ট বেঙ্গল, সিকিম। চায়নার সঙ্গে জম্মু কাশ্মীর বলতে এখন হচ্ছে লাদাখ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, সিকিম এন্ড অরুণাচল প্রদেশ। তো সেগুলো প্রশ্ন হয়, যেমন এখান থেকে ঘুরিয়ে পেঁচে প্রশ্ন এমন করতে পারে যে পাকিস্তানের সঙ্গে ভারতের কোন রাজ্যের কোনো সীমানা নেই? বলে গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, উত্তরাখণ্ড দিয়ে দিতে পারে। তাহলে কোনটার সীমানা নেই সেটা আপনি অনায়াসেই বুঝে যেতে পারবেন। তো সেই ইনফরমেশনগুলো একটু দেখে রাখবেন, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন, সেগুলো অবশ্যই দেখতে হবে। তো ফিজিক্যাল ফিচার্সের মধ্যে যদি আমরা দেখি, ভারতের মেইনল্যান্ড বা মূল ভূখণ্ডকে 6টা ভূপ্রাকৃতিক বিভাগ করা হয়েছে: গ্রেট হিমালয়া, দ্য নর্থার্ন প্লেন, কোস্টাল প্লেন, পেনিনসুলার প্লেটু, আইসল্যান্ড অ্যান্ড ইন্ডিয়ান ডেজার্ট। যদি হিমালয়ের ক্ষেত্রে দেখি, এখানে অনেক ভ্যারাইটি রয়েছে। হিমালয় হচ্ছে ইয়ংগেস্ট মাউন্টেন রেঞ্জ। নবীন ভঙ্গিল পর্বত দ্বারা হচ্ছে হিমালয়কে। They stretch from the Indus River in the west to the Brahmaputra River in the east. পশ্চিমে সিন্ধু নদী থেকে পূর্বে ব্রহ্মপুত্র নদী পর্যন্ত, ব্রহ্মপুত্র নদী না অ্যাকচুয়ালি ব্রহ্মপুত্র নদ পর্যন্ত এর বিস্তৃতি। Major mountain peaks of the Himalayas are Mount Everest, Mount Ketu, Kanchenjunga, Dholagiri and Nanga পর্বত। Himalayas consist of 3 parallel ranges: Great, Lesser and Outer Himalayas or Shivalik. হিমালয় 3টি রেঞ্জ রয়েছে, মানে সমান্তরালভাবে 3টি পর্বত শ্রেণী রয়েছে হিমালয়ে। তো প্রথম হচ্ছে গ্রেট হিমালয়া, তারপর হচ্ছে লেসার হিমালয়া বা লেসার হিমালয়া, তারপর হচ্ছে আউটার হিমালয়া বা শিবালিক। বৃহৎ হিমালয়া, ক্ষুদ্র হিমালয়া, এবার হচ্ছে শিবালিক। তো গ্রেট হিমালয়া সেটা কোনটাকে বলা হচ্ছে? একেবারে উত্তর দিকে যেটা রয়েছে, হিমালয়ের একেবারে উত্তর প্রান্তে যেটা রয়েছে সেটাকে বলা হচ্ছে গ্রেট হিমালয়া। তার এভারেজ হাইট হচ্ছে 6100 মিটার এবং উঁচু উঁচু পর্বত শৃঙ্গগুলো সেই গ্রেট হিমালয়াতেই পড়ছে। তারপর ট্রান্স হিমালয়া, গ্রেট হিমালয়ার উত্তরে পড়ছে ট্রান্স হিমালয়া। সেখানের মধ্যে কারাকোরাম, লাদাখ এবং জাস্কার পর্বতশ্রেণী রয়েছে। লেসার হিমালয়া, সেটার উচ্চতা কিছুটা কম, 3700 থেকে 4500 মিটার। পীর পাঞ্জাল, কুল্লু, মানালি, সিমলা, সেটা লেসার হিমালয়া পর্শনে পড়েছে। আউটার হিমালয়া, সেটার উচ্চতা 900 থেকে 1200 মিটার। এটার মধ্যেই শিবালিক রেঞ্জ পড়েছে। তো উত্তর থেকে দক্ষিণে যদি আমরা পর্বতশ্রেণীকে সাজাই, তাহলে প্রথম পাচ্ছি কারাকোরাম, লাদাখ, জাস্কার, পীর পাঞ্জাল, শিবালিক রেঞ্জ।
তো লাস্ট যে সিকোয়েন্স অফ রেঞ্জেস অফ হিমালয়াস ফ্রম নর্থ টু সাউথ সেটা একটু দেখে নেবেন। উত্তর থেকে দক্ষিণে যদি হিমালয়ের পর্বত শ্রেণীগুলোকে সাজাই তাহলে আমরা কী পাচ্ছি? প্রথম পাচ্ছি কারাকোরাম, তারপর হচ্ছে লাদাখ, তারপর জাস্কার, পীরপাঞ্জাল, শিবালিক। তারপর আমরা দেখে নিচ্ছি হাইয়েস্ট মাউন্টেন পিক, বিভিন্ন পর্বতের উচ্চ শৃঙ্গগুলা। যেমন ভারতের মধ্যে উচ্চ পর্বতশৃঙ্গ হচ্ছে গরিন অস্টিন, যেটাকে কেটু বলা হয়, সেটা পাক অধিকৃত কাশ্মীরের মধ্যে পড়ে। আর সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মাউন্ট এভারেস্ট, সেটা কিন্তু ভারতের মধ্যে পড়ছে না, সেটা পড়ছে নেপালে। তো ভারতের সর্বোচ্চ শৃঙ্গ বলতে বোঝাচ্ছে গরিন অস্টিন বা কেটু। সাতপুরা পর্বত এর সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ধূপগড়। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ গুরু শিখর, এবং সেটা হচ্ছে মাউন্ট আবু রেঞ্জের মধ্যে পড়েছে, আরাবল্লীর মাউন্ট আবু রেঞ্জের মধ্যে পড়েছে। পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনামুদি। পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে জিন্দাগাড়া। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে দুডাবেটা। নাগা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে সারামতি, এবং আন্দামান নিকোবরের মধ্যে সর্বোত্তম শৃঙ্গ হচ্ছে স্যাডল পিক। সেই ইনফরমেশনগুলো আপনাদের জানতে হবে। তারপর আমরা চলে যাচ্ছি ড্রেনেজ সিস্টেম অফ ইন্ডিয়া, সেটাও কিন্তু টেট 2 এসএসটি পোর্শন এবং STGT এর ক্ষেত্রেও সেটা রয়েছে। ড্রেনেজ সিস্টেম অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান রিভার ক্যান বি ডিভাইডেড ইন্টু হিমালয়ান রিভার অ্যান্ড পেনিনসুলার রিভার। তো ভারতের নদ নদীগুলোকে দুটো ভাগে বিভক্ত করা হয়েছে, একটা হচ্ছে উপকূলীয় নদী আর একটা হচ্ছে হিমালয়ান নদী। তো প্রথম আমরা হিমালয়ান রিভারগুলো দেখে নিচ্ছি। হিমালয়ান রিভার বলতে ইন্দাস, গঙ্গা, ব্রহ্মপুত্র অ্যান্ড যমুনা। সিন্ধু নদী, গঙ্গা নদী, ব্রহ্মপুত্র নদ এবং যমুনা নদী ধরা হচ্ছে। তো সিন্ধু নদীর উৎস কোথায়? সিন্ধু নদীর উৎস হচ্ছে তিব্বতের মানস সরোবর লেক। তার দৈর্ঘ্য কত? তার দৈর্ঘ্য হচ্ছে 2880 কিলোমিটার, কিন্তু ভারতবর্ষের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে শুধুমাত্র 1114 কিলোমিটার, বাকিটা রয়েছে পাকিস্তানে। তো হিমালয়ান রিভার ইন্দাস যেটা বা সিন্ধু নদীর ট্রিবিউটারিজ কী কী? উপনদী কোনগুলি? ঝিলাম, চেনাব, রাবি, ব্যাস অ্যান্ড সুতলেজ, 5টা নদী রয়েছে। গঙ্গা নদী, গঙ্গা নদীর উৎস হচ্ছে উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহ থেকে। তার দৈর্ঘ্য হচ্ছে 2525 কিলোমিটার। তার ট্রিবিউটারিজ শাখা নদী বা উপনদী রয়েছে যমুনা, চম্বল, রামগঙ্গা, ঘাগড়া, সোন, দামোদর, গণ্ডক, কুশি। ব্রহ্মপুত্র তিব্বতের চেমইয়ংডাং হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে, তার দৈর্ঘ্য হচ্ছে 2900 কিলোমিটার। শুধুমাত্র 2900 কিলোমিটার টোটাল দৈর্ঘ্য, সেটা কিন্তু ভারতের মধ্যে দিয়ে টোটাল 2900 না, সেটা অধিকাংশ অঞ্চল কিন্তু চীনের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। তো ব্রহ্মপুত্রের উপনদী যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে সুবনশিরি, কামেং, ধানসিঁড়ি, দিহাং, লুহিত, তিস্তা, মানস, দিবাং। তা আমি বলবো সেই উপনদীগুলি কোন কোন রাজ্য দিয়ে প্রবাহিত হয়েছে সেটাও দেখে নেবেন, বা সেগুলোর উৎস কোথায় সেটাও দেখে নেবেন। যেমন দিহাং নদী কোথায়? অরুণাচল প্রদেশে। লোহিত নদী কোথায়? আসামে নাকি অরুণাচল প্রদেশে? সেগুলো দেখে নিতে হবে। তারপর যমুনা নদী, যমুনা নদীর উৎস হচ্ছে উত্তরাখণ্ডের যমুনেত্রী হিমবাহ। গঙ্গা নদীর উৎস হচ্ছে গঙ্গোত্রী হিমবাহ এবং যমুনা নদীর উৎস হচ্ছে যমুনেত্রী হিমবাহ। এবং যমুনা নদীর দৈর্ঘ্য হচ্ছে 1376 কিলোমিটার। তার উপনদীগুলি হচ্ছে চম্বল, সিন্ধ, বেতুয়া এবং কেন নদী। এবং এখানে এডিশনাল ইনফরমেশন হচ্ছে দামোদর নদ, যেটা গঙ্গা নদীর একটা উপনদী, সেটাকে বলা হচ্ছে সর অফ বেঙ্গল, বাংলার দুঃখ। পেনিনসুলার রিভার বা উপকূলীয় নদী যেগুলো রয়েছে সেগুলাকে পূর্ব বাহিনী এবং পশ্চিম বাহিনী দুটো ভাগে ভাগ করা হচ্ছে। তো উপকূলীয় নদীগুলোর মধ্যে পশ্চিম বাহিনী নদী যেগুলো রয়েছে সেটা রয়েছে 5টা নদী: নর্মদা, সবরমতী, মাহি, তাপি এবং লুনি। এবং সেগুলোর নাম মনে রাখার জন্য একটা শর্টকাট ট্রিক্স রয়েছে, সে একটা লাইন থেকে সেগুলো মনে রাখতে পারবেন। জাস্ট লাইনটা হচ্ছে নমস্তে লন্ডন। নমস্তে লন্ডন লাইনটা মনে রাখলেই সেখান থেকে পশ্চিম বাহিনী উপকূলীয় নদী কোনগুলো রয়েছে সেগুলো মনে রাখতে পারবেন। এবং এগুলো কেন দরকার? কারণ উপকূলীয় নদী রয়েছে টোটাল কয়টা সেখানে দেওয়া আছে? 9টা নদী রয়েছে: মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী। তার মধ্যে
পশ্চিম বাহিনী কোনগুলা এবং পূর্ব বাহিনী কোনগুলা সেগুলোকে আলাদা করতে হবে, কারণ পরীক্ষার প্রশ্নে দিয়ে দিতে পারে যে কোনো নদী দিয়ে দেবে সেটাকে পূর্ব বাহিনী নাকি পশ্চিম বাহিনী, বা 4টা নদী দিয়ে দেবে তার মধ্যে বলবে কোনটা পূর্ব বাহিনী বা হতে পারে কোনটা পশ্চিম বাহিনী। তো সেগুলোকে আইডেন্টিফাই করতে গেলে কিন্তু পশ্চিম বাহিনী কোনগুলো সেগুলো মনে রাখলে আপনি পূর্ব বাহিনী কোনগুলো উপকূলীয় নদী রয়েছে সেগুলো মনে রাখতে পারবেন। তো যার যে কোনোভাবে মনে রাখতে পারেন। তো আমার যে ট্রিক্স নেন তাহলে সেটা হচ্ছে নমস্তে লন্ডন। নমস্তে লন্ডন থেকে কীভাবে মনে রাখবেন? না ফর নর্মদা, মা ফর মাহি, এস ফর সাবরমতী, তে ফর তাপি অর্থাৎ নমস্তে, এবং লন্ডন থেকে মনে রাখবেন লুনি। এই 5টা নদী হচ্ছে পশ্চিম বাহিনী উপকূলীয় নদী, বাকিগুলো হচ্ছে পূর্ব বাহিনী উপকূলীয় নদী। পূর্ব বাহিনী নদী কোনগুলো রয়েছে দেখুন, যে মহানদী, গোদাবরী, কৃষ্ণা এবং কাবেরী। তো উপকূলীয় নদীর মধ্যে দীর্ঘতম নদী হচ্ছে গোদাবরী। গোদাবরীকে দক্ষিণ ভারতের গঙ্গাও বলা হয়, যেহেতু উত্তর ভারতে গঙ্গা হচ্ছে ভারতের দীর্ঘতম নদী এবং দক্ষিণ ভারতে অর্থাৎ উপকূল অঞ্চলে দীর্ঘতম নদী হচ্ছে গোদাবরী, তাই গোদাবরীকে বলা হচ্ছে দক্ষিণ ভারতের গঙ্গা। তো উপকূলীয় নদীর মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম নদী কোনটা? সেটা হচ্ছে সাবরমতী, সেটা হচ্ছে শুধুমাত্র 371 কিলোমিটার দীর্ঘ, এবং গোদাবরী নদীর দীর্ঘ হচ্ছে 1465 কিলোমিটার। আরেকটা জিনিস যদি আমরা বলি পশ্চিম বাহিনী উপকূলীয় নদীর মধ্যে দীর্ঘতম কোনটা, তো পশ্চিম বাহিনী উপকূলীয় নদীর মধ্যে দীর্ঘতম হচ্ছে নর্মদা, আর ইন টোটাল যদি দেখা যায় তাহলে সেটা হচ্ছে গোদাবরী নদী। আর ক্ষুদ্রতম কোনটা? সেটা হচ্ছে সাবরমতী। যাই হোক, নর্মদা নদীর উৎস কোথায়? অমরকণ্টক প্লেটু থেকে নর্মদা নদী উৎপত্তি লাভ করেছে। তার ট্রিবিউটারিজ কী কী রয়েছে সেটাও দেখবেন, কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে সেটা প্রবাহিত হয়েছে সেটাও দেখবেন। ডান দিকে রয়েছে ট্রিবিউটারিজ অ্যান্ড রিজিয়ন, এবং তার মধ্যে কোন কোন ওয়াটারফল পড়ছে সেটাও দেখে নেবেন। সাবরমতী কোথা থেকে উৎপত্তি হয়েছে? আরাবল্লী রেঞ্জের মেওয়ার থেকে। মাহি নদী উৎপত্তি লাভ করেছে বিন্ধ্য পর্বত থেকে। তাপি হচ্ছে গিয়ে মুলতানি অন দ্য সাতপুরা রেঞ্জ, সেখান থেকে, এবং তাপিকে বলা হচ্ছে টুইন অফ নর্মদা নদী। নর্মদার পাশাপাশি প্রবাহিত হয়েছে তাপি নদী, এবং তাপি নদী পূর্ণা, বেতুল, অরুণাবতী, গাঞ্জাল সেগুলো হচ্ছে তার ট্রিবিউটারি। লুনি নদীকে বলা হচ্ছে সল্ট রিভার, সেটা কোথায় গিয়ে শেষ হয়েছে? সেটা কচ্ছের রানে গিয়ে শেষ হয়ে গেছে। তারপর যদি আমি পূর্ববাহিনী নদীর দিকে যাই, মহানদী সেটা হচ্ছে দণ্ডকারণ্য উত্তর অংশ থেকে শুরু হয়েছে, 857 কিলোমিটার দীর্ঘ। গোদাবরী সেটা হচ্ছে দীর্ঘতম, সেটা হচ্ছে ত্রিম্বক প্লেটু। সায়াদ্রি নাসিক থেকে উৎপন্ন হয়েছে, নর্থ সায়াদ্রি নাসিক থেকে উৎপন্ন হয়েছে। মহাবালেশ্বর থেকে উৎপন্ন হয়েছে কৃষ্ণা নদী, এবং ব্রহ্মগিরি ওয়েস্টার্ন ঘাটের ব্রহ্মগিরি থেকে উৎপত্তি লাভ করেছে কাবেরী নদী। বাস এইগুলো হচ্ছে ইনফরমেশন, এবং সেগুলো আপনাকে অবশ্যই জানতে হবে। পরবর্তীতে জিওগ্রাফির অন্য যেগুলো টপিক ইম্পর্টেন্ট রয়েছে টেট পরীক্ষার জন্য বা STGT পরীক্ষার জন্য সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো। ততক্ষণ ভালো থাকবেন। আর আপনি যদি SM10 টিউটোরিয়ালে প্রথমবার হয়ে থাকেন, সাবস্ক্রাইব না করেন, তাহলে অবশ্যই SM10 টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী সেশনে, ততক্ষণ ভালো থাকবেন। কিপ ওয়াচিং এন্ড কিপ সাপোর্টিং আস। থ্যাংক ইউ। ইউটিউবে আমাদের চ্যানেল খুঁজে পেতে সিম্পলি SM10 টিউটোরিয়াল লিখে সার্চ করুন। সার্চ করলে আমাদের চ্যানেলটা পেয়ে যাবেন। সেখানে ডান দিক দিয়ে আপনি পাবেন যে প্লেলিস্টে ক্লিক করে দেখতে পাবেন অনেক ধরনের ভিডিও রয়েছে। স্কুল এডুকেশনের উপর ভিডিও রয়েছে, DLED এর ভিডিও রয়েছে, জব আপডেটের ভিডিও রয়েছে, 10th সাইজ এক্সামের ভিডিও রয়েছে, কলেজের ভিডিও রয়েছে, ক্লাস 10, ক্লাস 9, যে কোনো অ্যাপ, অ্যাওয়ার্ড, স্কলারশিপ, TVSC, TET, বিশেষ করে TET সংক্রান্ত ভিডিও রয়েছে। এই মুহূর্তে 284টা ভিডিও রয়েছে। তাছাড়াও NIOS DLED সংক্রান্ত ভিডিও অনেকগুলো রয়েছে। তো চাইলে সেগুলো আপনারা চেক আউট করতে পারেন।